গাজার ভূমি আজ এক মহাকাব্যিক রণক্ষেত্রে পরিণত হয়েছে। অন্ধকারের আধারে জ্বালামুখী আগুনের স্পন্দনে প্রতিটি শ্বাসে ইতিহাসের গর্জন শুনতে পাওয়া যায়। এই নাটকীয় যুদ্ধের মঞ্চে কেবল আদর্শের বিরোধ নয়, কৌশলগত স্বার্থের এক রক্তাক্ত খেলাও চলছে। এক অবিরাম প্রতিযোগিতা যেখানে প্রতিটি শক্তি তাদের নিজস্ব জয়ের আগুন জ্বালাতে প্রস্তুত। তুরস্ক এরদোগানের নেতৃত্বে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে আগুনে পরিণত হয়ে উঠেছে। আঙ্কারা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহের এক জ্বলন্ত বার্তা প্রেরণ করে বলছে, আমরা এখানে তোমাদের জন্য যুদ্ধ করব যতক্ষণ না স্বাধীনতার আলো জ্বলে উঠছে। তুরস্কের এই নীতি শুধু ফিলিস্তিনের প্রতি সমর্থন নয়, বরং মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রে তাদের অবস্থানকে শক্তিশালী করার এক রক্তাক্ত প্রতিজ্ঞা। অন্যদিকে ইসরায়েল গাজাকে দেখছে এক অবিরাম হুমকির প্রতিচ্ছবি হিসেবে। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের বিদ্রোহের প্রতিটি অঙ্গীকার, প্রতিটি সামরিক আগ্রাসনে যেন এক প্রাচীনকালের যুদ্ধের সুর বাজে। বিপরীতে ইসরায়েলের কৌশল, সামরিক অভিযান, অর্থনৈতিক অবরোধ ও কূটনৈতিক চাপ সবই একটি চূড়ান্ত প্রতিশোধের কথা বলে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল মিত্র। এই কৌশলগত খেলায় তার শক্তি ও প্রভাব বিস্তারের জ্বালামুখী আগুন নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়াশিংটনের কঠোর নীতি স্পষ্ট, আমরা তোমাদের পাশে, কিন্তু সেই শক্তির বিরুদ্ধে যা আমাদের রাজ্যকে হুমকির মুখে ফেলে। মার্কিন সহায়তা, সামরিক প্রযুক্তি ও কূটনৈতিক সমর্থনের মাধ্যমে গাজার প্রতিরোধকে চূর্ণ করার এক মহাকাব্যিক চেষ্টা চলছে, যেন এক বিদ্যুতের ঝলক প্রতিটি আক্রমণে রক্তের রং ছড়িয়ে দেয়। এছাড়াও ওয়াশিংটন প্রতিরোধ বাহিনীকে দুর্বল করার এবং গাজার ভূ রাজনৈতিক গতিপথের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার প্রচেষ্টায় কিছু আরব সরকার সহ হামাসের বিরুদ্ধে আঞ্চলিক খেলোয়াড়দের সমর্থন করে। পশ্চিমা শক্তিগুলো যেন মৃত্যুর বাণিজ্যিকীকরণে মত্ত। ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজার ভূরাজনৈতিক মঞ্চে আরব রাষ্ট্রগুলির দৃষ্টিভঙ্গিও এক ভিন্ন রং নিয়ে খেলে। মিশর ও জর্ডান সীমান্তের অস্থিরতায় চিন্তিত, নিরাপত্তার আশঙ্কায় তাদের চোখে অন্ধকারের ছায়া দেখে। অন্যদিকে কাতার আর সৌদি আরব তাদের কৌশলগত স্বার্থ রক্ষায় একদিকে ফিলিস্তিনি মুক্তিকে সমর্থন করে, আবার অন্যদিকে ইসরায়েলের সাথে ভারসাম্যের নায়ক হওয়ার চেষ্টা করে। এই বিভক্ত রাজনীতিতে প্রতিটি রাষ্ট্র নিজস্ব স্বার্থের পেছনে ছুটছে। সৌদি আরব এই অঞ্চলে ইরানের প্রভাব মোকাবেলাকে অগ্রাধিকার দেয় এবং ক্রমবর্ধমানভাবে ইসরায়েলের সাথে নিজেকে সংযুক্ত করে নিয়েছে। হামাসকে সমর্থন করার পরিবর্তে রিয়াদ তেল আবিবের সাথে স্বাভাবিকীকরণের ওপর জোর দেয়, যা তাদের বৃহত্তর ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রক্ষার উপায় হিসেবে দেখা হয়। গাজা এই ভূ রাজনৈতিক মহাকাব্যের কেন্দ্রবিন্দু, যেখানে প্রতিটি শক্তি কৌশলগত চাল চালছে। এখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কৌশল যেন আগুনে দগ্ধ এক ইতিহাসের পাতা। অন্ধকারে মোড়ানো এক রহস্যময় আগমনী বেলার মতো দক্ষিণ পশ্চিম ইরানের মরুভূমিতে আবারও যুদ্ধের অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠেছে। আইআরজিসি স্থলবাহিনী তাদের সর্ববৃহৎ অপারেশনাল প্রস্তুতি মহড়া শুরু করেছে। এমন এক মহড়া যেখানে ইরান নায়কের আসনে রাজত্ব করবে আর ইসরায়েল খলনায়কের আঁধারে ডুবে যাবে। ইরানীয় কমান্ডাররা যখন তৎপরতার সাথে তাদের বাহিনীকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন তাদের মনোবল আর আত্মবিশ্বাস যেন এক জোয়ারের প্রবাহ, যা শত্রুর আগ্রাসী ষড়যন্ত্রকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ইসরায়েলের জন্য সাইরেনের শব্দ। খুজেস্তান প্রদেশের সাভেরিয়া অঞ্চলের এক নির্জন যুদ্ধক্ষেত্রে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুরের দৃঢ় নেতৃত্বে মহড়ার প্রতিটি পদক্ষেপ যেন তেজস্ক্রিয় আগুনের মতো ছড়িয়ে পড়ে। প্রতিটি অস্ত্রের শব্দ, প্রতিটি যুদ্ধ কৌশলের ঝলক যেন এক অতি প্রাকৃত রণবীথির প্রতিচ্ছবি। শত্রুদের মুখে আতঙ্কের ছায়া আর গোপন ষড়যন্ত্রের কুয়াশা ঘন হয়ে উঠছে। এই মহড়া পায়াম্বার এ আজম ১৯ মহড়ার দ্বিতীয় পর্যায়ের সূচনা করেছে, যা পূর্বের নিরাপত্তা কেন্দ্রিক মহড়াকে পেছনে ফেলে এক নতুন যুদ্ধের কাব্য রচনা করছে। পূর্বের মহড়ার স্মৃতি এখনও কেরমানশাহ প্রদেশের সালাস ই বাবা জানি
এজগেলেহ জেলায় বেঁচে আছে। এই মহড়ার প্রতিটি মুভমেন্ট যেন এক তীব্র আগুনের ঝলক। ইরানের নিজস্ব তৈরিকৃত অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র, ড্রোন, কামান প্রতিপক্ষের হৃদয়ে অনির্বাণ আতঙ্কের সুরে বেজে উঠছে। পরবর্তী কয়েকদিনের মধ্যে IRGC গ্রাউন্ড ফোর্সের একাধিক ইউনিট আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে। ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের চমৎকার প্রদর্শনী দিয়ে শত্রুকে ধ্বংসের বৃত্তে তুলবে। প্রতিটি অভিযান, প্রতিটি আক্রমণ যেন অদৃশ্য শত্রুর উপর এক ধ্বংসাত্মক বজ্রপাত। মহড়ায় যুদ্ধের প্রতিটি সেকেন্ডে নতুন মোড়, নতুন ষড়যন্ত্রের গল্প জাগ্রত হচ্ছে। ইরানের সামরিক বাহিনী তাদের অস্ত্র ও সরঞ্জাম পরীক্ষা করার জন্য একটি সুসংগঠিত এবং বিস্তারিত সময়সূচি অনুসারে নিয়মিত মহড়া পরিচালনা করে যাচ্ছে। ইরানি কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন, আমাদের সামরিক সক্ষমতা ক্ষেপণাস্ত্র শক্তি সহ প্রতিরক্ষার এক অবিচল স্তম্ভ। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা কখনোই আলোচনার বিষয় হবে না। বিশ্বমঞ্চে আজ যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, যেখানে আরব বিশ্বে ইরান নায়কের আসনে সিংহাসনে বসে আর ইসরায়েল খলনায়কের ছায়ায় হারিয়ে যাচ্ছে। এই অপারেশনাল প্রস্তুতি মহড়া শুধু সামরিক অনুশীলন, যেটা বিরাট এক নাটকের শুরু। ইরানের শক্তি আর নীতির প্রতিফলন ইতিহাসের পাতায় অমর হয়ে উঠবে। চূড়ান্ত মোড়ে যখন যুদ্ধের অগ্নিস্ফুলিঙ্গ প্রতিটি প্রান্ত ছুঁয়ে যাবে, তখন ইরানের সাহসী নীতি ও শাশ্বত শক্তি বিশ্বকে এক নতুন যুগের সূচনা সম্পর্কে সতর্ক করবে। এক যুগ যেখানে সত্য আর ন্যায় জয়ী হবে, আর ইসরায়েল খলনায়কের ষড়যন্ত্র চিরকাল অন্ধকারে মিশে যাবে। ইরান যদি 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে 90% নিয়ে যায়, তাহলে পারমাণবিক বোমা তৈরি হতে মাত্র কয়েক সপ্তাহ। আর ইসরায়েল যদি ইরানের ওপর হামলা চালায়, তাহলে লেবানন, সিরিয়া, ইয়েমেন থেকে উঠে আসবে প্রতিশোধের আগুন। ইরানের সর্বশেষ হুঁশিয়ারি, শত্রুর একটা ভুল মানেই ধ্বংস। যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরানের সেনাবাহিনী। শত্রুর জন্য অশনি সংকেত, ইরানের শক্তি এখন আগের চেয়ে ভয়ঙ্কর। ইরান হুঁশিয়ার করেছে, শত্রুর ভুল হবে তাদের সবচেয়ে বড় অনুশোচনা। যুদ্ধের জন্য প্রস্তুত ইরানের তরুণ যোদ্ধারা। রিপোর্ট প্রেস টিভির। ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি, ইরানের শত্রুরা যদি এক বিন্দু ভুল করে তবে পস্তাতে হবে ভয়ঙ্করভাবে। তেহরানের বিশেষ অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। শত্রুদের লোভী চোখ উপড়ে ফেলবে ইরানের তরুণরা। এই ঘোষণা যেন বিদ্যুতের মতো আছড়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ইরান কি নতুন কোনো চমক দেখাতে চলেছে? শক্তির নতুন অধ্যায়। ইরানের তরুণরা শুধু সেনাবাহিনীর শক্তি নয়, তারা দেশের আত্মার প্রতিচ্ছবি। আধুনিক প্রযুক্তি, সুপারসনিক যুদ্ধ বিমান, হাইপারসনিক মিসাইল, সবকিছুতে এগিয়ে চলেছে ইরান। ইসরায়েলের সাথে যুদ্ধকে আসন্ন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বললেন, শত্রুদের স্বপ্ন ছাই করে দেবে আমাদের তরুণরা। বিশ্বের শক্তিধর দেশগুলো কি এবার ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দেখে ভয় পাচ্ছে? ইরানের তরুণ সৈন্যরা কেন ভয়ঙ্কর? তারা শুধু অস্ত্রের নয়, মস্তিষ্কের যোদ্ধা। শত্রুর চাল বোঝার ক্ষমতা অসাধারণ। প্রতিরক্ষা ও প্রযুক্তিতে যুগান্তকারী উন্নয়ন। ইরান যে শুধুই শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছে তা নয়, দেশের তরুণ বিজ্ঞানীরা নিষেধাজ্ঞা ভেদ করে প্রযুক্তির শিখরে উঠছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা আমাদের পথ আটকাতে পারেনি, বরং শক্তিশালী করেছে। ইরানের সামরিক শক্তি এখন আগের চেয়ে 10 গুণ বেশি। কোনো দেশ কি পারবে ইরানের সামনে দাঁড়াতে? ইরানকে আসলে যুদ্ধে যেতে চায়? অনেকেই ভাবছে ইরানকে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমরা আক্রমণ করি না, তবে আমাদের আঘাত হবে ধ্বংসাত্মক। এই মন্তব্যের মানে কি? মধ্যপ্রাচ্য কি তাহলে নতুন সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? যুদ্ধের মাস্টার ইরান। ইরান শুধু সামরিক শক্তিতেই নয়, মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগত যুদ্ধেও এক ধাপ এগিয়ে। কগনিটিভ ওয়ারফেয়ার বা জ্ঞানীয় যুদ্ধ। যুদ্ধে শুধু অস্ত্র নয়, মস্তিষ্কই বড় হাতিয়ার।
ইরানের তরুণরা এখন শুধু যুদ্ধের ময়দানে নয়, সাইবার ও মনস্তাত্ত্বিক যুদ্ধেও পারদর্শী হয়ে উঠেছে। প্রতিরক্ষামন্ত্রীর ভাষায়, তরুণদের মেধা দিয়ে শত্রুর আধিপত্য ধ্বংস করব, বড় শক্তিগুলোর জন্য সতর্কবার্তা। ইরানের প্রতিরক্ষামন্ত্রী যখন এমন হুঁশিয়ারি দিচ্ছেন, তখন বিশ্ব কি সত্যি নতুন যুদ্ধের দিকে এগোচ্ছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানের সামরিক সক্ষমতা নিয়ে চিন্তিত? নতুন প্রযুক্তিতে কতটা ভয়ঙ্কর হয়েছে ইরান? শত্রুর একটা ভুল কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে দেবে? মধ্যপ্রাচ্যে ইরানের দানবীয় শক্তি। কয়েক বছর আগেও ইরানকে সুপার পাওয়ার হিসেবে গণ্য করত না, কিন্তু এখন সুপারসনিক যুদ্ধ বিমান, হাইপারসনিক মিসাইল, বিশ্বমানের ড্রোন ও প্রতিরোধ সাইবার বাহিনী। বিশ্বের পরাশক্তিগুলোও আজ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ভয়ে তাকিয়ে আছে। ইরানের মহাপ্রলয়, শত্রুরা এখনো গুরুতর আঘাত পায়নি। ট্রু প্রমিস 3 কবে আসছে? ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরান দুর্বল, কিন্তু বাস্তবতা, একটি মহাশক্তি জেগে উঠছে। শত্রুরা এখনো কেবল ঝাপটা দেখেছে, তুফান এখনো আসেনি। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, শত্রুরা এখনও ইরানের আসল শক্তি দেখেনি। তিনি জানিয়েছেন, ট্রু প্রমিস অপারেশন ছিল কেবল একটি সতর্কবার্তা। যদি শত্রুরা শিক্ষা না নেয়, তবে এবার এমন আঘাত আসবে যা তারা কল্পনাও করতে পারবে না। গত বছর ইরানের চালানো অপারেশন ট্রু প্রমিস 1 ও 2 বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইরান এখন শুধু আত্মরক্ষামূলক অবস্থানে নেই, বরং আক্রমণের জন্য প্রস্তুত। ক্ষেপণাস্ত্রের আগুনে পুড়েছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি, গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস হয়েছিল, গোয়েন্দা তথ্য ধুলোয় মিশে গিয়েছিল। তবে জেনারেল সালামির মতে এটি ছিল কেবল নমুনা। ইরানের শক্তি কেন এত ভয়ঙ্কর? বিশ্বব্যাপী সামরিক বিশ্লেষকরা একমত, ইরান এখন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছে। ব্যালিস্টিক মিসাইল, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যের প্রতিটি ইসরায়েলি ঘাঁটিকে টার্গেট করতে সক্ষম। ড্রোন প্রযুক্তি, ইরানের তৈরি ড্রোন গোপন অভিযানের জন্য ভয়ঙ্কর। সাইবার যুদ্ধ, ইরানের হ্যাকাররা শত্রুদের গোপন তথ্য হাতিয়ে নিতে পারে। এই শক্তি কি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুমকি তৈরি করবে? আমেরিকা ও ইসরায়েল কি ফাঁদে পড়ছে? গত কয়েক বছর ধরে ইসরায়েল ও আমেরিকা ইরানকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে আসছে, কিন্তু তাদের ষড়যন্ত্র কি সফল? উত্তর হলো না। ইরানের সহায়তায় ফিলিস্তিনের প্রতিরোধ আরও শক্তিশালী। হিজবুল্লাহ, হামাস ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীও প্রস্তুত। জেনারেল সালামের বক্তব্য অনুযায়ী আমেরিকা এবং ইসরায়েল ইরানের জনগণকে ভাঙার ষড়যন্ত্র করেছিল, কিন্তু ইরান স্বাধীন, শক্তিশালী এবং অজেয়। ইরান শুধু কথার যুদ্ধ করেনি, সরাসরি সামরিক আঘাতও হেনেছে। হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল যে হামলা চালিয়েছিল, তার সরাসরি প্রতিশোধ নিয়েছে ইরান। মিসাইলের ঝড়ে শত্রুর ঘাঁটি ধ্বংস, গোয়েন্দা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটন হতবাক হয়েছিল। তাহলে কি ট্রু প্রমিস 3 আসছে? বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান এখন ট্রু প্রমিস 3 এর জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি শত্রুরা আরও আগ্রাসী হয়, তবে এবার গুরুতর প্রতিশোধ আসতে চলেছে। তেহরানের পরবর্তী টার্গেট কি? মার্কিন ঘাঁটিগুলো কি ঝুঁকিতে? তেল আবিব কি ধ্বংসের পথে? বিশ্লেষকরা বলছেন, ইরানের প্রতিশোধ এখনও শেষ হয়নি। ট্রু প্রমিস 3 হবে সবচেয়ে বিধ্বংসী আঘাত। এবার কি হবে? ইরান কি সত্যিই শত্রুদের কাঁপিয়ে দিতে পারবে, নাকি এবার ইসরায়েল আমেরিকা বড় কিছু পরিকল্পনা করছে? দখলদারির হাত ভেঙে দাও, মাতৃভূমির শৃঙ্খল খুলে দাও, রক্তে ভেজা মাটির গান আবার গাইবে বীরের প্রাণ। ইরানের গোপন পরিকল্পনা। ইরান ইসরায়েলের বিরুদ্ধে কি সরাসরি যুদ্ধ ঘোষণা করছে? অবশ্যই এক ঐতিহাসিক পর্যায়ে পৌঁছে গেছে পরিস্থিতি। এই যুদ্ধের নাম প্রতিরোধ। সিরিয়াকে ইসরায়েলের কবল থেকে মুক্ত করবে প্রতিরোধের আগুন। সিরিয়ার মাটিতে ইসরায়েলি ফাঁড়ির ছায়া বাড়ছে, কিন্তু ইরানের কণ্ঠে ঘোষণা, প্রতিরোধের নতুন সূর্য উঠবে। এমন এক সময়ে মধ্যপ্রাচ্য যখন যুদ্ধের শঙ্কায় দাঁড়িয়ে, ঠিক তখনই ইরান ঘোষণা করেছে সিরিয়া থেকে ইসরায়েলের দখল উচ্ছেদ হবে। কিন্তু এটা শুধু সামরিক শট নয়, এটা ইরানের জ্বলন্ত প্রতিশ্রুতি। সিরিয়ার মাটিতে এক নতুন প্রতিরোধ আন্দোলন গড়ে উঠছে, যেখানে প্রতিটি পদক্ষেপ হবে দখলদারিত্বের বিরুদ্ধে, একটি শুদ্ধ সংগ্রাম।
গোপনে যে যুদ্ধের মঞ্চ প্রস্তুত হচ্ছে তার প্রথম সিগন্যাল এটাই, ইসরায়েল আর শীর্ষে থাকতে পারবে না। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, সিরিয়ার মাটিতে ইসরায়েলের প্রতি এই দখলদারিত্ব কেবলই নাশকতা, যা ইরান এবং সিরিয়ার জনগণের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। প্রতিরোধ গড়ে উঠবে, সিরিয়াকে মুক্ত করবে। এমন কথায় উত্তেজনা ক্রমেই বাড়ছে। সিরিয়ার ভূমিতে ইসরায়েল বাহিনীর গতিবিধি নিয়ে ইরানও তাদের তীক্ষ্ণ নজর রেখেছে। ইতিমধ্যে জানা গেছে, ইসরায়েলের সেনারা দক্ষিণ সিরিয়ায় তাদের শক্তি বৃদ্ধি করছে। তারা একের পর এক নতুন ঘাঁটি তৈরি করছে, কিন্তু এই তৎপরতা, যাকে ইসরায়েল অভিযান বলছে, তা যদি নেতানিয়াহুর কাছে মনে হয় সামরিক বিজয়, তবে তা ইরানের চোখে শুধুই এক ভুল কল্পনা। ইসরায়েল কখনোই বিজয়ী হতে পারবে না, কারণ প্রতিরোধের শরীরে নতুন রক্ত প্রবাহিত হচ্ছে। আহমাদিয়ান দাবি করেছেন, এক একটি পদক্ষেপ, এক একটি ধাপ, যেখানে প্রতিরোধের বার্তা প্রতিটি চোয়ালে জ্বলছে। গাজায় ইসরায়েলের বর্বরতা যেন ফুঁসে উঠছে এক প্রতিরোধ সংগ্রামের চেতনা। যুদ্ধের শিখা থেকে জন্ম নেয় প্রতিরোধের আগুন। এই কথাই যেন এখন হয়ে উঠেছে ইরানের প্রতিশ্রুতি। তবে সত্যিই কি সিরিয়া থেকে ইসরায়েলের দখল অপসারণ হবে? সেটা হয়তো সময়ই বলবে। তবে ইরান আজ ঘোষণা করেছে, অস্তিত্বের সংকটে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়া হবে। বিশ্বের আকাশে উত্তেজনা ভরা একটি স্নায়ুযুদ্ধের মতো এমন এক পরিস্থিতিতে, যেখানে ইরান, সিরিয়া, ইসরায়েল এবং বিশ্ব শক্তিসমূহ এক কঠিন চোরাগলিতে আটকে পড়ছে। প্রতিরোধের এই সংগ্রাম শুধু সিরিয়ার জন্য নয়, বরং সারা বিশ্বের জন্য একটি বৃহৎ বার্তা। স্বাধীনতা, শক্তি এবং শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার ক্ষমতা, এটাই শেষ পর্যন্ত জয়ী হবে। বিশাল রেলওয়ে বন্দুক সমান্তরাল ট্রাকের উপর চলতে সক্ষম, ওজন 1350 টন, 40টি অ্যাক্সেল এবং 80টি চাকা দিয়ে চলে, প্রায় 50 মিটার লম্বা এবং 4তলা ভবনের সমান উঁচু। গোলাবারুদের ব্যাস 80 সেন্টিমিটার এবং প্রতিটি গোলা 7 টন ওজনের। এক একটি শেল 6 মিটার কংক্রিট ভেদ করতে পারে। শোয়ারার গুস্তাভ হিটলারের রেলওয়ে বন্দুক। এটি তৈরি হয়েছিল ফোর্ট স্ট্যালিন ভেদ করতে। 1942 সালে নাৎসিরা সোভিয়েত ইউনিয়নের অনেকাংশ দখল করে নেয়, কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুর্গ সেভাস্তোপল তখনও রুশ সৈন্যদের নিয়ন্ত্রণে ছিল। প্রায় 1 লাখ রুশ সৈন্য মাটির নিচে বাংকারে লুকিয়েছিল। 5 মিটার কংক্রিটের দেয়াল তাদের রক্ষা করছিল। হিটলারের আশা ছিল গুস্তাভ এই দুর্গ ভেদ করতে পারবে। কিন্তু এই বিশাল কামানটি যুদ্ধক্ষেত্রে আনা ছিল মোটেও সহজ কাজ নয়। 5টি ট্রেনে এটি ভেঙে ভেঙে পরিবহন করা হয়েছিল। এর জন্য 1200 মিটার রেলপথ নির্মাণ করতে হয়। কামানটির ব্যারেল ঘোরানো যায় না, তাই দুটি বিশাল ডিজেল লোকোমোটিভ দিয়ে পুরো কামানটি ট্রাক বরাবর সরিয়ে লক্ষ্য ঠিক করতে হতো। 500 সেনার কাজ ছিল কামানটি শত্রু বিমান থেকে লুকিয়ে রাখা, ধোয়ার পর্দা তৈরি করা। অবশেষে 3 দিনের কঠোর কাজের পর কামানটি আক্রমণের জন্য প্রস্তুত হয়ে ওঠে। সোভিয়েত সৈন্যরা দিনের পর দিন অবিরাম গোলাবর্ষণ সহ্য করেছিল। একদিন বিকাল 4:30টায় তারা শুনতে পায় একটি তীব্র বিস্ফোরণের শব্দ। এটি ছিল গুস্তাভের প্রথম শেল। কিন্তু শেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে 120 মিটার দূরে পড়ল। তারপর আরো কয়েকটি শেল ছোড়া হয়, আর সেগুলোও লক্ষ্যভ্রষ্ট হয়ে দূরে গিয়ে পড়ে। 4 দিন পর গুস্তাভের গোলাবারুদ প্রায় শেষ হয়ে আসে। মাত্র 48টি শেল ছোড়া হয়েছিল, যার মধ্যে কয়েকটি একেবারেই মিস করেছে। 3টি শেল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল বলে দাবি করা হলেও এর বাস্তবতা সন্দেহজনক। আসলে একমাত্র নিশ্চিত আঘাত ছিল একটি ভূগর্ভস্থ গোলাবারুদের ডিপোতে। প্রথম থেকেই এই কামানের নির্ভুলতা নিয়ে অনেক সন্দেহ ছিল। এমন বিশাল কামান থেকে টার্গেট হিট করা প্রায় অসম্ভব ছিল। ব্যারেলটি এত দ্রুত ক্ষয় হয়ে যায় যে মাত্র কয়েকটি শটের পর এটি পুরোপুরি অকেজো হয়ে যায়। সেভাস্তোপলের পতন ঘটলেও এতে গুস্তাভের কোনো ভূমিকা ছিল না।
তাহলে কি হিটলার বুঝতে পারেননি এই বোকামি? কেউ তাকে বলার সাহস করেনি, নাকি তিনি শুধু সত্য মেনে নিতে চাননি? আমরা জানি না। তবে যুদ্ধ শেষ হলে হিটলার এই কামানটি ধ্বংস করার আদেশ দেন, যাতে শত্রুর হাতে না পড়ে। এটি ছিল পুরোপুরি সময়ের অপচয়। গাজা যুদ্ধের পর ট্রাম্পের নতুন বিস্ফোরণ, নেতানিয়াহুর জন্য আরেক চমক। কেন ইসরায়েল আতঙ্কে? যুক্তরাষ্ট্র সৌদি F-35 যুদ্ধবিমান চুক্তি কি নতুন সংকট? ফাঁস হলো IDF এর গোপন সতর্কতা। সৌদির জন্য মার্কিন স্টেলথ জেট নিয়ে গভীর উদ্বেগ। MBSকে F-35 দেওয়ার প্রতিশ্রুতি। ইসরায়েলের নিরাপত্তা কাঠামো কেঁপে উঠল। ইসরায়েলের ভয়, সৌদি আরব শক্তিশালী হলে মধ্যপ্রাচ্যে তারা তাদের সামরিক আধিপত্য হারাতে পারে। এই চুক্তিকে বাধ্য করবে সৌদি ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায়। ট্রাম্প যখন সৌদি আরবকে F-35 দিচ্ছেন, ইসরায়েল তখন সর্বোচ্চ চেষ্টা করছে এই বিক্রি বন্ধ করতে। IDF যুক্তরাষ্ট্রের সৌদির কাছে F-35 বিক্রির পরিকল্পনার বিরোধিতা করে একটি আনুষ্ঠানিক নথি রাজনৈতিক নেতৃত্বের কাছে জমা দিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী সতর্ক করেছে, এই বিক্রি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আকাশ শক্তির আধিপত্য দুর্বল করে দিতে পারে। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলি F-35 ব্যবহার করছে। তাদের বহরে আছে 45টি F-35 এবং আরও 30টি অর্ডার করা হয়েছে। 17 নভেম্বর ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে F-35 বিক্রি করতে চায়। ডোনাল্ড ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি এটা করার পরিকল্পনা করেছি। তারা কিনতে চায়, তারা দারুণ মিত্র, তারা আমাদের খুব পছন্দ করে। ইরানের ব্যাপারে আমরা যা করেছি, আমরা তাদের পরমাণু সক্ষমতা প্রায় ধ্বংস করেছি। হ্যাঁ, আমরা F-35 বিক্রি করব। F-35 এর শক্তি, এটি বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর একটি। সর্বোচ্চ গতি ম্যাক 1.6, প্রায় 1200 মাইল প্রতি ঘন্টা। একটি F-35 এর দাম কমপক্ষে $101.5 মিলিয়ন। ইসরায়েলের রেড লাইন, গণমাধ্যম জানায় ইসরায়েল চাইছে এই বিক্রির শর্ত হিসেবে সৌদি ইসরায়েল পূর্ণ স্বাভাবিকীকরণ অন্তর্ভুক্ত থাকুক। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, সৌদি আরবকে F-35 দেওয়ার আগে তাদের সঙ্গে পূর্ণ স্বাভাবিক সম্পর্ক জরুরি। আরেকটি শর্ত হলো সৌদি আরব কোথায় কোথায় F-35 মোতায়েন করতে পারবে তা সীমিত করা। আরেক কর্মকর্তা বলেন, সৌদি আরব থেকে ইসরায়েলে F-35 পৌঁছাতে মাত্র কয়েক মিনিট লাগে। ইসরায়েলের শর্তগুলো, সৌদির কাছে F-35 সরবরাহ করতে হলে ইসরায়েলের সঙ্গে পূর্ণ স্বাভাবিকীকরণ প্রয়োজন। তুরস্ককে F-35 দেওয়ার বিষয়ে আমরা সম্পূর্ণ বিরোধিতা করেছি, তবে সৌদি আরব ভিন্ন পরিস্থিতি। এটি আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার অংশ হলে, যেমন সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে হয়েছে, তাহলে উদ্বেগ কম। ইসরায়েলের নিরাপত্তা নীতি, ইসরায়েলের নিরাপত্তা নীতি নির্ভর করে QME কোয়ালিটেটিভ মিলিটারি এজ এর ওপর, যা যুক্তরাষ্ট্র নিশ্চিত করে থাকে। ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্র অতীতে তুরস্ক এবং আমিরাতকে F-35 দিতে রাজি হয়নি। ইসরায়েলের আশঙ্কা, যদি অঞ্চলে আরও দেশ স্টেলথ জেট পায়, তবে ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা আর আগের মতো কার্যকর থাকবে না। যদি চুক্তি অনুমোদিত হয়, তবে সৌদি আরব প্রথম F-35 হাতে পাবে 7 বছর পর। মধ্যপ্রাচ্যে শক্তির নতুন পালাবদল, সৌদি আরব F-35 পেলে প্রথমবারের মতো তাদের আকাশ শক্তি ইসরায়েলের সমান হতে পারে। এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলে দিতে পারে এবং ইরান চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্ত করবে। ইসরায়েল ভয় পাচ্ছে, এই পরিবর্তন তাদের ইরান বিরোধী অপারেশন কম স্বাধীন করে দিতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্র মনে করছে, এই চুক্তি সৌদি আরবকে আরও ঘনিষ্ঠভাবে ওয়াশিংটনের সঙ্গে বেঁধে ফেলতে পারে এবং পুরো অঞ্চল বদলে দিতে পারে।